নর্থ ইস্ট ইন্ডিয়াকে জেনারেলি আমরা যেহেতু আমরা বলি যে নর্থ ইস্ট ইন্ডিয়া ইজ মোর ইউনো it has an international border situation, only ইন্ডিয়ার সঙ্গে it is connected only by chicken neck syndrome, আর এটার জন্য আমরা অনেক সময় বলি যে it is in a state of isolation, একটা isolationist region হয়ে ইমার্জ হয়েছে। অ্যান্ড ওই আইসোলেশনের ফলে অনেকে বলেছে যে নর্থ ইস্টের যে উন্নয়নের যে অভাব, one of the primary reason for the lack of development of North East is because of its isolation from the rest of India. কিন্তু এটা সবসময় চিরকাল ছিল না। ইনফ্যাক্ট নর্থ ইস্ট ইন্ডিয়া এক সময় এটা তোমার প্রি কলোনিয়াল পিরিয়ড থেকেই it was very active region, it was very actively linked with almost all the other parts of the country. Okay, আর ব্রিটিশরা যখন আসে ডিউরিং দ্য কলোনিয়াল পিরিয়ড, ওই যে লিঙ্কগুলো ছিল ওটাকে আরো মুক্ত করে। ফর এক্সাম্পল ডিউরিং দ্য কলোনিয়াল পিরিয়ড ব্রহ্মপুত্র রিভার, তারপর বারাক সুরমা রিভার তখন এক্সটেন্সিভলি ইউজ করা হতো, পার্টিকুলারলি ফর ট্রেড, both between Northeast India এখন আর প্রেজেন্ট ডে বাংলাদেশ, as well as between Calcutta আর তোমার Southeast Asian countries গুলো। So there was a very active waterways, মানে জল মাধ্যমের দ্বারা একটা খুব অ্যাক্টিভ ট্রেড রুট তখন নর্থ ইস্ট ইন্ডিয়াতে ইউজ করা হতো। So it was a very vibrant, very commercially viable and very connective region যেটা ছিল। প্রবলেম শুরু হয় আফটার পার্টিশন, যখন ওই আগের যে কানেকশন গুলো পার্টিশনের ফলে বিচ্ছিন্ন হয়ে যায়। সো নর্থ ইস্ট ইন্ডিয়া ওয়াজ কাট অফ ফ্রম বোথ মেইনল্যান্ড ইন্ডিয়া যখন 1947 এর পর থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম আর পার্টিকুলারলি পার্টিশনের পরে নর্থ ইস্ট ইন্ডিয়া বিকেম ল্যান্ডলক, কারণ আগে যেই অ্যাডভান্টেজ গুলো ছিল তোমার এই ডাইরেক্ট পোর্টস গুলোতে অ্যাক্সেস করার জন্য, পার্টিশনের ফলে এই পোর্টস গুলোর সঙ্গে যে সম্পর্কগুলো টোটালি বিচ্ছিন্ন হয়ে যায়। So that was a period which actually led to this isolationist factors যেটা তোমার শুরু হয় because of the partition। আর অ্যাক্টিস্ট পলিসি আর লুকিস পলিসি, দুটো পলিসিরই উদ্দেশ্য হচ্ছে কি যে আগের যেই কানেক্টিভিটি নেটওয়ার্ক গুলো ছিল ওইগুলোকে আবার শক্ত করা, ওগুলোকে আবার রিভাইভ করা, যেটা কি পার্টিশনের ফলে এগুলো অনেকটা বিচ্ছিন্ন হয়েছে। আর এটা লুকিস পলিসির উদ্দেশ্য ছিল, আর প্রাইমারিলি অ্যাক্টিস্ট পলিসির এটাই উদ্দেশ্য যে একসময় যে নর্থ ইস্ট ইন্ডিয়া একটা ভাইব্রেন্ট রিজন ছিল ওটাকে আবার আগের অবস্থানে নিয়ে আসে। ওকে, আমরা এটাও দেখেছি যে নর্থ ইস্ট ইন্ডিয়া একটা মেজর ট্রান্সফরমেশন হয় আফটার ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের সময় নর্থ ইস্ট ইন্ডিয়াকে একটা প্রাইমারিলি যে দেখা হতো, ইট ওয়াজ প্রাইমারিলি ফ্রম এ সিকিউরিটি ডাইমেনশনে দেখা হতো। ইট ওয়াজ ভিউড এজ এ ভেরি ক্লোজড রিজন, সিকিউর রিজন। সিকিউর রিজন কেন দেখা হতো? বিকজ ইট ওয়াজ এ ভেরি আনস্টেবল রিজন। নর্থ ইস্ট ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আর্মড এথনিক গ্রুপস অ্যাক্টিভ ছিল, ইনসার্জেন্সি মুভমেন্টস ছিল। ওই ইনসার্জেন্সি মুভমেন্ট গুলোর সঙ্গে বিভিন্ন বাইরের যে ইনসার্জেন্সি গ্রুপস গুলো, বাইরের কান্ট্রি, মায়ানমার হোক বা চায়না হোক, ওদের সঙ্গে একটা লিঙ্কেজ ছিল। তো এর জন্য নর্থ ইস্টকে খুব একটা প্রোটেকশনিস্ট এরিয়া হিসেবে দেখা হতো আফটার দ্য ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স। ইট ওয়াজ কনসিডার্ড টু বি ভেরি ক্লোজড রিজন। ওই সিকিউরিটি ডাইমেনশনটা এখনো আছে। ফর এক্সাম্পল যে এখনো অনেক জায়গায় যে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো আছে। সো ওই সিকিউরিটি ডাইমেনশনটা এখনো একটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ে অফ লুকিং এট নর্থ ইস্ট ইন্ডিয়া। কিন্তু রিসেন্টলি কি হয়েছে, একটা অল্টারনেটিভ নেগেটিভও ক্রিয়েট করা হয়েছে দ্যাট নর্থ ইস্ট ক্যানট বি ভিউড জাস্ট ফ্রম এ সিকিউরিটি প্রিজম, বাট ইট অলসো হ্যাজ টু বি ভিউড ফ্রম এন ইকোনমিক, এটাকে একটা ইকোনমিক স্পেস হিসাবে, একটা ভাইব্রেন্ট ইকোনমিক অপরচুনিটি হিসাবে আস্তে আস্তে এটাকে দেখা শুরু হয়েছে। ওকে, তো এটাকে এখন অনেকেই বলে যে দিস রিজন নাও ইজ এ গেটওয়ে টু ফরচুন, বিকজ যেহেতু নর্থ ইস্ট ইন্ডিয়া একমাত্র রিজন যেটার সঙ্গে ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে লিঙ্কেজ হচ্ছে। সো নর্থ ইস্ট ইন্ডিয়া ক্যান বি ইউজড এজ এ এরিয়া অফ অপরচুনিটি or area of fortune to establish India's links with Southeast Asia. তো এটা নর্থ ইস্ট ইন্ডিয়াকে অনেকে বলে গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া। তো এটা আগের যে সিকিউরিটি পার্সপেক্টিভটা ছিল, এখন আস্তে আস্তে ওটা পরিবর্তন হয়ে নর্থ ইস্ট ইন্ডিয়া অলসো স্টার্টেড, পলিসি মেকার স্টার্টেড ভিউইং ইট ফ্রম এ ইকোনমিক পার্সপেক্টিভ, যে ক্রস বর্ডার লিঙ্কেজ তৈরি করতে হবে,
নর্থ ইস্ট ইন্ডিয়ার সঙ্গে বাইরের কান্ট্রিজগুলোর সঙ্গে কানেক্টিভিটি ডেভেলপ করতে হবে, রোড কানেক্টিভিটি হোক, ম্যারিটাইম কানেক্টিভিটি হোক, ঠিক আছে? তো এটা নর্থ ইস্ট ইন্ডিয়াকে একটু ওপেন করে দেওয়া, রেদার দেন পিওরলি লুকিং ইট ফ্রম এ সিকিউরিটি পার্সপেক্টিভ। ওকে, আর এটার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা এই পলিসিটা প্রেসক্রাইব করেছে, দ্যাট ওয়াজ এ ডকুমেন্ট which was published in year 2008 by donor Ministry of Development of Northeast Region। 2008-এ একটা ডকুমেন্ট ওরা পাবলিশ করে, যেটাকে যেটাকে নাম দেওয়া হয়েছিল ভিশন ডকুমেন্ট। ওকে, ওই ডকুমেন্টে খুব গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট রেজ করা হয়েছিল। একটা পয়েন্ট এটা ছিল যে 91 থেকে লুক ইস্ট পলিসি শুরু হয়েছে, কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়াকে তেমন কিছু প্রমিনেন্স দেওয়া হয়নি বা তেমন কিছু নর্থ ইস্ট ইন্ডিয়া লাভ হয়নি। আর আর দ্বিতীয়ত ওরা একটা সলিউশনও বের করেছে যে নর্থ ইস্ট ইন্ডিয়াকে যদি ওই আইসোলেশন থেকে মুক্ত করতে হয়, তাহলে এটার জন্য একটা ফরেন একটা অ্যাক্টিভ ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ নিতে হবে ইন্ডিয়ার বাইরের কান্ট্রিজের সঙ্গে, মায়ানমার হোক বা বাংলাদেশ হোক, এই কান্ট্রিজের সঙ্গে নর্থ ইস্টের যোগাযোগটা আরো ডেভেলপ করতে হবে। তাহলেই নর্থ ইস্ট ইন্ডিয়া ওই ল্যান্ডলকনেস থেকে, ওই আইসোলেশন থেকে মুক্ত হতে পারবে। সো এই প্রেসক্রিপশনটা তোমার নর্থ ইস্ট ভিশন ডকুমেন্ট দিয়েছিল। আর অ্যাক্ট ইস্ট পলিসি ওয়াজ বেসিক্যালি ওই ভিশন ডকুমেন্টকে পরিপ্রেক্ষিতেই ওই পলিসিগুলো ওই ভিশন ডকুমেন্টের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়। অনেকগুলো ইনিশিয়েটিভ ওয়াজ বেসিক্যালি টেক ফ্রম দি প্রেসক্রিপশনস অফ দ্য ভিশন ডকুমেন্ট। তো বিভিন্ন তোমার পলিসি প্রনাউন্সমেন্টে, বিভিন্ন স্টেটমেন্টসে, মিনিস্ট্রিয়াল স্টেটমেন্টসে, বিভিন্ন তোমার রিপোর্টসে নর্থ ইস্ট ইন্ডিয়াকে একটা ভিন্নভাবে দেখার একটা তোমার একটা ভিন্ন পরিচিতি দেওয়ার একটা চেষ্টা করা হয়। ফর এক্সাম্পল, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় নর্থ ইস্ট ইন্ডিয়াকে বলেছে গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া, হার্ট অফ ইন্ডিয়াজ অ্যাক্ট ইস্ট পলিসি। ইন্ডিয়ার অ্যাক্ট ইস্ট পলিসির যে মেইন হার্ট, দ্যাট ইজ নর্থ ইস্ট ইন্ডিয়া। আর ইট উইল বি এ মেজর বেনিফিশিয়ারি যে যদি আমাদের মধ্যে সাউথ ইস্ট এশিয়ার ডেভেলপ, ক্রস বর্ডার লিঙ্কেজ ডেভেলপ হয়, তাহলে ফর অবভিয়াস রিজন নর্থ ইস্ট ইন্ডিয়া একটা মেজর বেনিফিশিয়ারি হবে। সিমিলারলি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর বিভিন্ন প্ল্যাটফর্মে এটা বলেছে যে ইন্ডিয়াজ অ্যাক্ট ইস্ট অ্যাকচুয়ালি বিগিনস উইথ বাংলাদেশ, আর নর্থ ইস্ট ইন্ডিয়া উইল ইমপ্রুভ এ লট বাই ইন্ডিয়াস কানেক্টিভিটি উইথ বাংলাদেশ। জয়শঙ্কর এটাও বলেছে যে আসাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টেট, ইট ইজ লাইক এ মিটিং পয়েন্ট বিটুইন সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। আর এই যে ইন্ডিয়ার যে ভিশন ফর ইন্ডো প্যাসিফিক, যেটা এখন নতুন টার্ম আমরা ইউজ করি, জিওগ্রাফিক ডিপ্লোম্যাটিক টার্ম, ওই ইন্ডো প্যাসিফিক ভিশনেও নর্থ ইস্ট ইন্ডিয়ার একটা প্রমিনেন্ট রোল আছে। অনেকে এটাও বলেছে যে নর্থ ইস্ট ইন্ডিয়া ইজ এ রিজন যেখানে ইন্ডিয়ার অ্যাক্ট ইস্ট পলিসি আর নেবারহুড ফার্স্ট পলিসি একটা লিঙ্কেজ তৈরি। ওকে, সো there is an attempt to portray North East India differently, যেটা কি আগে যেমন একটা পিওরলি ফ্রম এ সিকিউরিটি ডাইমেনশন থেকে ভিউ করা হতো, এখন ইট ইজ মোর ফ্রম এন ইকোনমিক লিবারাল ডাইমেনশন, যাতে রিজনটাকে ওপেন করা দেওয়া হয় ফর ডিফারেন্ট ইকোনমিক অপরচুনিটিস। আর এটা শুধু স্টেটমেন্টস এর মধ্যে লিমিটেড ছিল না, কিছু কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। ফর এক্সাম্পল 2017-তে আসাম গভর্নমেন্ট একটা ডিপার্টমেন্ট শুরু করে, যেটা ছিল ডিপার্টমেন্ট অফ অ্যাক্ট ইস্ট পলিসি অ্যাফেয়ার্স। একটা স্পেসিফিক অ্যাক্ট ইস্ট পলিসির জন্য স্পেসিফিক ডিপার্টমেন্ট ওয়াজ ওপেনড ইন নর্থ ইস্ট ইন্ডিয়া বাই দ্য গভর্নমেন্ট অফ আসাম। আর এটা অবজেক্টিভ ছিল যে আসাম আর অন্যান্য নর্থ ইস্টার্ন যে স্টেটস গুলো থাকে, ওরা হচ্ছে মেইন স্টেক হোল্ডার, আর ওরা যাতে ইন্ডিয়ান গভর্নমেন্টকে হেল্প করে টু রিভাইভ দিজ লিঙ্কেজেস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। আর ওই লিঙ্কেজগুলোর মধ্যে প্রাইমারিলি কতগুলো অনগোয়িং আর কতগুলো কমপ্লিটেড ক্রস বর্ডার কানেক্টিভিটি প্রজেক্টস আছে, যেগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ, বিকজ দিস ইনভলভস নর্থ ইস্ট ইন্ডিয়া। প্রজেক্টগুলো সবগুলো তো বিস্তারিতভাবে বলার এখন ওটা সময় নেই, কিন্তু প্রাইমারিলি যেই প্রজেক্টগুলো ইম্পর্টেন্ট, বিকজ যেগুলোর সঙ্গে নর্থ ইস্ট ইন্ডিয়ার ডাইরেক্ট সম্পর্ক আছে, একটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট হচ্ছে যেমন ইন্ডিয়া মায়ানমার ট্রাইল্যাটারাল হাইওয়ে। এটা একটা হাইওয়ে প্রজেক্ট যেটা ইট লিঙ্কস ইন্ডিয়া, মায়ানমার এন্ড থাইল্যান্ড, যেটা কি শুরু হয়, ইট কানেক্টস যে নর্থ ইস্টার্ন মণিপুরের একটা বর্ডার টাউন মোরে থেকে স্টার্ট হয়ে ইট গোজ টু থাইল্যান্ড ভায়া মায়ানমার। ওকে, রিসেন্টলি
বাংলাদেশ ইন্টারেস্ট নিয়েছে এই হাইওয়েতে জয়েন করা। আর বাংলাদেশ যদি ওই হাইওয়েটাতে জয়েন করে, ইট বিকামস এ পার্ট, দেন ইট এগেইন ওপেন্স আপ নর্থ ইস্ট, বিভিন্ন অন্যরকম অপরচুনিটি নর্থ ইস্টের জন্য খুলে যাবে। সো দিস ইজ এ ভেরি ভেরি সিগনিফিকেন্ট প্রজেক্ট which is coming up, which involves North East India. দ্বিতীয় যেটা খুব ইম্পর্টেন্ট মাল্টিমোডাল প্রজেক্ট, ওটা হচ্ছে গিয়ে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট। মাল্টিমোডাল বলতে ইট ইনভলভস বোথ ল্যান্ড কানেক্টিভিটি অ্যান্ড সি কানেক্টিভিটি। এটা নর্থ ইস্টার্ন যে স্টেট অফ মিজোরামকে কানেক্ট করে সিটুই পোর্ট, মায়ানমারের সিটুই পোর্টের সঙ্গে মিজোরামের কানেকশন হয় থ্রু বোথ ল্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সি। তারপরে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট যেটা কি ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে এগ্রিমেন্টস হয়েছে, একটা খুব গুরুত্বপূর্ণ মেরিটাইম এগ্রিমেন্ট, যেটা কি ইন্ডিয়া বাংলাদেশ প্রোটোকল ফর ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড। ওই এগ্রিমেন্টের ফলে যে বিভিন্ন ওয়াটারওয়েজের যে বিভিন্ন রুট ডেভেলপ করা হয় বা ইনিশিয়েট করা হয়, ওটার মধ্যে নর্থ ইস্টের মধ্যে 10 ভেরি ইম্পর্টেন্ট রুটস আর অ্যাভেলেবল, ওকে, টু ডেভেলপ ওয়াটারওয়েজ কানেক্টিভিটি বিটুইন নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। রিসেন্ট যে দুটো রুট যেগুলো ওপেন করা হয় ইন দ্য ইয়ার 2000, একটা হচ্ছে গিয়ে দ্য কানেক্টিভিটি বিটুইন ধোয়ালকান্ডি বাংলাদেশের উইথ সোনামুড়া, যেটা কি 2020-তে এই ম্যারিটাইম লিঙ্কেজটা ইনিশিয়েট করা হয়। দ্যাট ইজ এগেইন এ ভেরি ইম্পর্টেন্ট প্রজেক্ট। তারপরে আমরা বলতে পারি উইথ রিগার্ড টু মৈত্রী সেতু প্রজেক্ট, যেটা কি ত্রিপুরার যেই সাবরুম অঞ্চলে তৈরি হচ্ছে। ইট ইজ এ ব্রিজ ওভার ফেনী রিভার, যেটা কি 2021 ইনোগ্রেট করা হয়েছে, যেটার জন্য ত্রিপুরার যে সাউথ ত্রিপুরার সঙ্গে চিটাগংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ লিঙ্কেজ ওটা ডেভেলপ হচ্ছে। আগরতলা আখাউড়া লিঙ্ক আরেকটা প্রজেক্ট, যেটা কি ইট ইজ শিডিউল টু বি কমপ্লিটেড নেক্সট ইয়ার, উইচ ইজ আনাদার ভেরি ইম্পর্টেন্ট লিঙ্ক, যেটা কি আখাউড়া থেকে তোমার আগরতলা থেকে আখাউড়াকে লিঙ্ক করে। এটা শুধুমাত্র ইন্ডিয়া বাংলাদেশের লিঙ্কেজের জন্য ইম্পর্টেন্ট না, বাট অলসো ইট অলসো ইজ ইম্পর্টেন্ট, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট ওপেন করে দেয় ফ্রম আগরতলা টু ক্যালকাটা ভায়া নর্থ ইস্ট ইন্ডিয়া। এটা অন্যান্য যেই বাংলাদেশের সঙ্গে আমাদের যে ট্রান্সবর্ডার কানেক্টিভিটি আছে, এটা ওয়াটারওয়েজ হোক বা রোডওয়েজ হোক, ওটাকে সাপ্লিমেন্ট করছে। সো দিস ইজ এগেইন এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রজেক্ট উইচ ইনভলভস নর্থ ইস্ট ইন্ডিয়া। বর্ডার হাটস এর কথা বলা যেতে পারে। উই হ্যাভ অ্যারাউন্ড 4 বর্ডার হাটস ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, দুটো মেঘালয়ে, দুটো ত্রিপুরাতে। আর বর্ডার হাটস গুলো প্রাইমারিলি ইট ইজ নট জাস্ট এটা শুধু একটা অর্থনৈতিক দিক থেকে ইম্পর্টেন্ট না, ইট অলসো প্রোভাইডস এ ভেরি ভেরি গুড প্ল্যাটফর্ম ফর এথনিক কানেকশনস। যেমন বর্ডার হাটস এর ফলে বিভিন্ন লোক যারা নর্মালি যোগাযোগ করতে পারে না উইথ দেয়ার ফ্যামিলিজ অ্যাক্রস দি বর্ডার, তো বর্ডার হাট বিকামস এ ভেরি ভেরি সোশ্যাল প্ল্যাটফর্ম। So it acts both as an economic opportunity for local traders, local traderদের জন্য তো অপরচুনিটি আছেই, plus it also acts as a social platform for people, cross border people to. তো এগুলোর জন্য বিভিন্ন অপরচুনিটিস তৈরি হচ্ছে নর্থ ইস্টের জন্য, যেটা কি অ্যাক্ট ইস্ট পলিসির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, অপরচুনিটিজের সঙ্গে কিছু কিছু চ্যালেঞ্জও আছে, নো ডাউট। সবচেয়ে প্রধান যে চ্যালেঞ্জ, এটা হচ্ছে গিয়ে যে আমাদের যে ইন্ডিয়ার যে ক্রস বর্ডার যে প্রজেক্টগুলো আছে, ক্রস বর্ডার এগুলোকে টাইম লাইনে সমাপ্ত করা। বিকজ উই আর সিইং দ্যাট স্পেশালি যে কালাদান প্রজেক্ট, টাইরেক্টরাল হাইওয়ে, এগুলো অনেকগুলো ডেডলাইন ক্রস করেছে, দ্য প্রোগ্রেস ইজ স্লো, অ্যান্ড সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু কমপ্লিট দিস প্রজেক্টস অ্যাট দ্য আর্লিয়েস্ট। অন্যান্য প্রজেক্ট যে এশিয়াতে ডেভেলপ হচ্ছে, ওটা চাইনা সেন্ট্রিক হোক বা অন্যান্য কান্ট্রির সঙ্গে যেগুলো হচ্ছে, ইন্ডিয়ার এই প্রজেক্টগুলো কম্পারেটিভলি প্রোগ্রেস অনেক স্লো। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দিস প্রজেক্টস আর কমপ্লিটেড অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। ওকে, সো এটা একটা বড় চ্যালেঞ্জ, যেগুলোকে টাইমলি কমপ্লিট করা। দ্বিতীয় যে চ্যালেঞ্জটা, ওটা হচ্ছে মায়ানমার। মায়ানমার আমরা জানি যে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি ফর ইন্ডিয়াজ অ্যাক্ট ইস্ট পলিসি, কারণ এটাই একটা কান্ট্রি যার সঙ্গে আমাদের ডাইরেক্ট বর্ডার লিঙ্কস আছে, ল্যান্ড বর্ডার। আর রিসেন্টলি মায়ানমারের যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ওকে, যেমন রিসেন্টলি ফেব্রুয়ারিতে একটা মিলিটারি কু হয়েছে, দ্য ডেমোক্রেটিক গভর্নমেন্ট ওয়াজ ওভারথ্রোন।
যে এই যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি হচ্ছে, এগুলো অনেক সময় এটাও একটা বড় চ্যালেঞ্জ অ্যাক্ট ইস্ট পলিসির জন্য। কারণ পলিটিক্যাল ইনস্টেবিলিটি হলে অবভিয়াসলি যে প্রজেক্টগুলো আছে যেগুলোর সঙ্গে মায়ানমার যুক্ত, এগুলো ডেডলাইন ক্রস করছে, এগুলো টাইমলি এগুলো শেষ হতে পারছে না। আর মায়ানমারের আরেকটা কমপ্লিকেশন আছে যে বিকজ ইট ইজ নট এ টিপিক্যাল ডেমোক্রেটিক কান্ট্রি, মায়ানমারে বিভিন্ন স্টেক হোল্ডার্সরা আছে। যেমন এটা মিলিটারি গভর্নমেন্ট, মিলিটারি হোক তাতমাদেব, বা এটা আর্মড এথনিক অর্গানাইজেশনস হোক, মায়ানমারে বিভিন্ন এথনিক গ্রুপস আছে যেগুলো ভেরি স্ট্রং, দে হ্যাভ ভেরি পলিটিক্যাল, দে হ্যাভ ভেরি ক্লোজ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, প্লাস অলরেডি একটা গভর্নমেন্ট ইন এক্সাইল আছে। তো বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে ব্যালেন্স তৈরি করা, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে সম্পর্ক তৈরি করা, আর ওই স্টেক হোল্ডারদের মধ্যে দ্যার ইজ নো কোঅপারেশন, দ্যার ইজ এ লট অফ ডিসিমিলারিটিস, so that becomes a very big challenge for India. So Myanmar's যে developments that becomes very important, and any sort of instability in Myanmar really is for obvious reasons. এটা India's activist policyর জন্য it is not good. Third যেটা important, it is regarding China. আমরা জানি যে one of the primary factors যার ফলে ইকোনমিক ফ্যাক্টর তো আছে, কিন্তু প্রাইমারিলি যেই স্ট্র্যাটেজিক ফ্যাক্টরটা যার জন্য ইন্ডিয়া লুকিস্ট পলিসি বা অ্যাক্টিস্ট পলিসি পার্টিকুলারলি ইনিশিয়েট করে, এটা হচ্ছে ফর চায়না। ওকে, কিন্তু আমরা যদি ফ্যাকচুয়ালি দেখি যে চায়না হ্যাজ মাচ মোর ইনফ্লুয়েন্স ইন সাউথ ইস্ট এশিয়া কম্পেয়ার টু ইন্ডিয়া। সো এটা একটা বড় চ্যালেঞ্জ ইন্ডিয়ার জন্য। ইন্ডিয়া আসিয়ান ট্রেড ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে $86 billion as per 2020 data. You compare it with China's সঙ্গে ASEAN-এর ট্রেড, এটা হচ্ছে $685 billion. Okay, so there is a huge difference between trade relations যেটা কি ইন্ডিয়ার ASEAN-এর সঙ্গে আর ASEAN চায়নার সঙ্গে। চায়না ইজ মাচ মোর ইন্টিগ্রেটেড উইথ সাউথ ইস্ট এশিয়া, ওদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক অনেক বেশি। প্লাস চায়নার যে গ্র্যান্ড প্রজেক্টস, পার্টিকুলারলি যে বর্ডার BRI, okay, border road initiative, all the Southeast Asian countries are part of the BRI. Okay, and BRI is a very important source of economic diplomacy for China. The economic influence এর মাধ্যমে China could also politically influence many of the countries of Southeast Asia, particularly যে ছোট ছোট যে কান্ট্রিজ গুলো। ঠিক আছে, সো এটা একটা বড় চ্যালেঞ্জ যে চায়না কিভাবে কাউন্টার করা। আমি ইন্ডিয়াস অ্যাক্টিস্ট পলিসি এটা মানে না যে it is not that India's activist policy should be a reaction to China's rise, কিন্তু এটা অস্বীকার করা যায় না যে চায়না ইজ এ ভেরি ভেরি সিগনিফিকেন্ট প্লেয়ার ইন সাউথ ইস্ট এশিয়া, আর এটাকে সামনে রেখেই ইন্ডিয়া হ্যাজ টু লুক ফরওয়ার্ড। ওকে, তো দিজ আর সাম অফ দি চ্যালেঞ্জেস which faces নর্থ ইস্ট ইন্ডিয়া, which faces India's activist policy, আর এই চ্যালেঞ্জগুলোকে ঠিকভাবে মোকাবেলা করা বা to nullify those challenges is very important. তার ফলে তখনই not only with India's lookist policy or activist policy develop, but it also develop the entire northeast region. So আমি অনেকটাই বলেছি, so I think I have spoken for almost 30-35 minutes. তো কারোর যদি কোনো বক্তব্য থাকে বা কারোর যদি কোনো কমেন্ট থাকে বা কোনো প্রশ্ন থাকে, so they are free to answer. থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে করতে পারেন। কিছু বুকে লুকিস্ট পলিসি ফর্মুলেটেড 1991, আবার কিছু বুকে ফর্মুলেটেড 92। আচ্ছা, ইয়ার। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন একবারে নিয়ে নিই, তারপর সবগুলোকে একসাথে অ্যান্সার করব, নাকি আমি এক একটা প্রশ্ন ইন্ডিভিজুয়ালি নেব? তোমাদের যেভাবে সুবিধা হয়। সো হাউ উড আই গো উইথ ইট? স্যার একটাই করুন, কোনো ঠিক আছে। তো ইয়ারটা অ্যাকচুয়ালি লুকিস্ট পলিসি, আমরা সাধারণত মনে করি যে লুকিস্ট পলিসি ইনিশিয়েট হয়েছে 91 থেকে, এটা ফর্মালি আমরা বলি 91 থেকে। ঠিক আছে, কিন্তু লুকিস্ট শব্দটা এর আগেও ব্যবহার হয়েছে। ঠিক আছে, ইনফ্যাক্ট 1980s অ্যাকচুয়ালি যেটা আমরা বলি ইন্টিগ্রেশন বা লুকিস্ট পলিসি, এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল ইন্ডিয়ান নেভির বিভিন্ন ইনিশিয়েটিভের মাধ্যমে, যখন ইন্ডিয়ান নেভি সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন কান্ট্রিজের যে নেভির সঙ্গে বিভিন্ন রকমের কোঅপারেশন শুরু করে। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ লুকিস্ট পলিসি। ইয়ার জেনারেলি আমরা দেখি যে ইট ইজ যখন ইকোনমিক লিবারালাইজেশন হয় ইন্ডিয়া, দ্যাট মার্ক দ্য বিগিনিং
particularly তোমার Narasimha Rao government time. So it is basically we look at it from the year 1991. So that is basically the year of initiation. যদিও ওই টার্মটা 91 এর আগেও আমরা ইউজ করেছি। সিমিলারলি অ্যাক্টিস পলিসি আমরা জেনারেলি বলি যে ইট স্টার্টেড ইন 2014, কিন্তু অ্যাক্টিস শব্দটাও অনেক আগে বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন জায়গায় ইউজ করা হয়েছে, কিন্তু ফর্মালি যখন আসিয়ান সামিটে বা ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যখন ইউজ করেছে অ্যাক্টিস পলিসি, তখন থেকে আমরা জেনারেলি ধরি যে ঠিক আছে, দ্যাট ইজ দ্য বিগিনিং অফ অ্যাক্টিস পলিসি। তারপরে বিভিন্ন প্ল্যাটফর্মে বলেছে যে ঠিক আছে, উই হ্যাভ স্টার্টেড দ্য অ্যাক্টিস পলিসি ফ্রম 2014. সো জেনারেলি it is 1991. নেক্সট প্রশ্ন সোমনাথ মন্ডল। ইন্ডিয়া জাপান অ্যাক্টিস্ট ফোরাম কি উত্তর পূর্ব ভারতে একটি উপরোধিত কথা বলে? ওকে, ইন্ডিয়া জাপান একটি কোঅপারেটিভ এগ্রিমেন্ট, এই ফোরাম যেটা কি তোমার পার্টিকুলারলি লুকিস পলিসি, আমি বললাম না যে ইন্ডিয়া বিভিন্ন বাইল্যাটারাল রিলেশনশিপ গুলোকেও লুকিস্ট বা অ্যাক্টিস্টের প্রিজম থেকে দেখে। আর একটা কান্ট্রি যেটা কি খুবই গুরুত্বপূর্ণ ইমার্জ হচ্ছে লুকিস পলিসিতে, আসিয়ান ছাড়া, দ্যাট ইজ জাপান। ওকে, সো ইন্ডিয়া জাপানের মধ্যে বিভিন্ন প্রজেক্টস নিয়ে বিভিন্ন কোলাবোরেশন হয়। তোমরা জানো জাইকা ফর এক্সাম্পল, ওদের বিভিন্ন প্রজেক্ট নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে আছে। তো জাপান ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোর্স অফ প্রজেক্ট ফান্ডিং ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। ওকে, সো ওই কানেক্টিভিটি, ইন্ডিয়া জাপান ফোরামটা হচ্ছে ওই ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, প্রজেক্টগুলোর প্রোগ্রেস কি, ওরা বিভিন্ন ইয়ার মার্ক করেছে, দিস উইল বি দ্য টাইমলাইন অফ প্রজেক্টস, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, এগুলো নিয়ে যেই আলোচনার যেই প্ল্যাটফর্মটা, ওটা জেনারেলি আমরা ইন্ডিয়া জাপান ফোরাম হিসেবে ধরি। আর ওরা অ্যানুয়ালি মিট করে, দে মিট অ্যানুয়ালি। আর ওই ফোরামে ওই জাপানিজ যে ইনভেস্টমেন্ট গুলো বা কোথায় কি ইনভেস্টমেন্টের, হোয়াট আর দ্য ফিউচার ইনভেস্টমেন্ট, ওগুলো নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হয়। তো দিস ইজ বেসিক্যালি এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ। আর জাপানের যে প্রজেক্টস নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে অনেক বছর আগে থেকেই চলছে। সো দিস ইজ জাপান ইজ এ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট কান্ট্রি ফর নর্থ ইস্ট ইন্ডিয়া আনডাউটেডলি। আসিয়ানকে ছেড়ে দিলে this is a very very significant country for India's active policy. আচ্ছা, বলেছে উত্তর পূর্ব ভারতের উপকারিতা কতখানি? তো ওটাই আমি বলছি যে অবভিয়াসলি যেহেতু ইন্ডিয়া জাপান অ্যাক্টিভ ফোরামের একটা মেইন তোমার এজেন্ডা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট, যেটা আমি এক্সাম্পল জাইকা, ওকে, জাপান ইন্ডিয়া কোঅপারেশন এজেন্সি। তো জাইকার যে বিভিন্ন যে প্রজেক্ট আছে, ওই প্রজেক্ট নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে আছে। ওকে, দে আর রানিং ডিফারেন্ট প্রজেক্ট, ওর জন্য বিভিন্ন ফান্ডিং দেওয়া হয়। ওকে, তো জাপানের সঙ্গে যে ভারতের কোঅপারেশন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি ইকোনমিক কোঅপারেশন, যে উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টিকুলারলি ফর দ্য ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। আমি এটা বলছি না যে জাপানের সঙ্গে আমাদের শুধুমাত্র ইকোনমিক কোঅপারেশন আছে, জাপান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক কান্ট্রি অলসো। ঠিক আছে, ওটা বিভিন্ন কনটেক্সটে, এটা কোয়াড হোক, ইন্ডিয়া জাপানের কোয়াডের মেম্বার, বা এগেইন চায়নার যে ফ্যাক্টর আছে। কিন্তু নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে দেখলে জাপানের যে ইকোনমিক অ্যাসিস্ট্যান্স গুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ উত্তর পূর্বাঞ্চলের জন্য। এটা আগেও ছিল, এখনো বিভিন্ন জায়গায় এটা আছে। নেক্সট প্রশ্ন, ASEAN ডিফেন্স মিনিস্টার্স মিটিং, ADMM, এটাও এগেইন দিস ইজ এ ডিফেন্স প্ল্যাটফর্ম, যেখানে তোমার এই আসিয়ান যে সামিট হয়, ওই আসিয়ান সামিটের মতোই ওটা একটি রেগুলার মিটিং হয়, যেখানে সিকিউরিটি আর ডিফেন্স রিলেটেড ইস্যুস নিয়ে কথাবার্তা হয় বিটুইন আসিয়ান ডিফেন্স মিনিস্ট্রি অ্যান্ড দ্য ডিফেন্স মিনিস্ট্রিজ অফ ডিফারেন্ট কান্ট্রিজ অফ সাউথ ইস্ট এশিয়া। প্রাইমারিলি যেই বিষয়গুলোর উপর আলোচনা করা হয়, দ্যাট ইজ দ্য ডিফেন্স এগ্রিমেন্টস, যেটা ইন্ডিয়ার সঙ্গে বিভিন্ন কান্ট্রি ডিফেন্স এগ্রিমেন্টস আছে, প্লাস সিকিউরিটি, পার্টিকুলারলি মেরিটাইম সিকিউরিটি। কারণ আমরা জানি যে মেরিটাইম, এখন ইন্ডিয়া এমন একটা অঞ্চলের মধ্যে অবস্থিত, সাউথ ইস্ট এশিয়ার ইন্ডিয়া, উইচ ইজ দ্য ইন্ডিয়ান ওশেন রিজন। আর ওয়ার্ল্ডের যেই বাণিজ্য,
it is primarily through waterways. Or more than 40% of the trade, world trade, goes through this Indian Ocean region, Malacca and all these routes. ঠিক আছে, তো ওই সব রুটগুলোকে সিকিউর করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোথ ইন্ডিয়া এন্ড সাউথ ইস্ট এশিয়া। বিভিন্ন থ্রেটস থাকে, সি পাইরেসি আছে, ঠিক আছে, ড্রাগ স্মাগলিং আছে, আর্মস স্মাগলিং আছে, এগুলোকে অবরোধ করা। তো এই সমস্ত সিকিউরিটি ইস্যুস নিয়ে, বিভিন্ন ডিফেন্স ইস্যুস নিয়ে, টেরোরিজম ইজ আনাদার ইস্যু, যেটা কি which is discussed. So ওই সমস্ত সিকিউরিটি এন্ড ডিফেন্স ইস্যুস রিলেটেড নিয়ে যে প্ল্যাটফর্ম যে তৈরি করা হচ্ছে, দ্যাট ইজ বেসিক্যালি the ADMM, যেটা আসিয়ান ডিফেন্স মিনিস্ট্রি মিটিং করা হয়, ইন্ডিয়া আসিয়ান ডিফেন্স মিনিস্ট্রি। বিশ্বজিৎ দাস বলেছে, which Indian region has been a priority in Act East policy? যেহেতু আমি টাইটেলটাই দিয়েছি নর্থ ইস্ট ইন্ডিয়া, অ্যাক্ট ইস্ট পলিসি নর্থ ইস্ট ইন্ডিয়া, তো ইট ইজ ভেরি অবভিয়াস যে তোমার যে উত্তর পূর্বাঞ্চল, দ্যাট ইজ প্রজেক্টেড অ্যাজ এ প্রায়োরিটি এরিয়া। এটার বিভিন্ন কারণ আছে, কারণ নর্থ ইস্ট ইন্ডিয়া ইজ এ ভেরি আন্ডার ডেভেলপড রিজন। নর্থ ইস্ট ইন্ডিয়া ইজ এ ল্যান্ডলকড রিজন। ইন্ডিয়ার সঙ্গেও এটার অনেকগুলো এটা আইসোলেশন আছে, প্লাস আগে থেকেও সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে ওদের সঙ্গে লিঙ্কেজ ডেভেলপ হয়নি। তো ফর অবভিয়াস রিজনস যে বলতে নর্থ ইস্ট ইন্ডিয়াকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে ইন্ডিয়ার অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে ডেভেলপ করতে হবে, বিকজ নর্থ ইস্ট ইন্ডিয়া ইজ এ গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া। সো অবভিয়াসলি নর্থ ইস্ট ইন্ডিয়া ইজ এ ভেরি ভেরি প্রমিনেন্ট রিজন হিসেবে দেখলে ইট ইজ এ ভেরি ভেরি প্রমিনেন্ট রিজন ইন ইন্ডিয়াস অ্যাক্ট ইস্ট পলিসি। আমরা এটা বিভিন্ন প্রোনাউন্সমেন্টে যখনই অ্যাক্ট ইস্ট পলিসির নাম হয়, অলওয়েজ মোর অফেন দ্যান নর্থ ইস্ট ইন্ডিয়ার রেফারেন্স হয়। এটা দিল্লিতে হোক বা নর্থ ইস্ট ইন্ডিয়াতে হোক, দেন whenever you see, যখনই কোনো স্টেটমেন্ট বা যখনই কোনো আলোচনা অ্যাক্ট ইস্ট পলিসি সম্বন্ধে হয়, পার্টিকুলারলি মেনি টাইম মেনশন হয়, তখনই নর্থ ইস্ট ইন্ডিয়া আলোচনায় আসে। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ ওয়াই নর্থ ইস্ট ইন্ডিয়া ইজ এ ইম্পর্টেন্ট রিজন, কারণ এই যে আমরা ডিসকাস করেছি বিভিন্ন ট্রান্স বর্ডার কানেক্টিভিটি প্রজেক্ট, কালাদান প্রজেক্ট, আর তোমার এই যে আখাউড়া আগরতলা রেলওয়ে নেটওয়ার্ক, তারপর তোমার এই যে ফেনী ব্রিজ প্রজেক্ট, তারপর তোমার ট্রাইলেটারাল হাইওয়ে প্রজেক্ট, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট যেগুলো ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে তৈরি করছে বা অনগোয়িং, যেগুলো কমপ্লিট করেছে, দিজ আর লিঙ্ক টু নর্থ ইস্ট ইন্ডিয়া। এই সমস্ত কিছু প্রজেক্টই নর্থ ইস্ট ইন্ডিয়া হয়ে আসছে। ওকে, সো দ্যাট ইজ obviously therefore northeast becomes very 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 important. রঞ্জিত সাহিস জিজ্ঞেস করেছে, পূর্বে তাকাও নীতির নাম পরিবর্তন প্রধান কারণ কি ছিল? হোয়াট ওয়াজ দ্য রিজন? পূর্বে তাকাও নীতির সঙ্গে অ্যাক্ট ইস্ট নীতির পার্থক্য কোথায়? বর্তমান পরিপ্রেক্ষিতে অ্যাক্ট ইস্ট গুরুত্ব কতখানি? আমি এটা আগেও বলেছি যে কোয়ালিটেটিভলি যে কোর আইডিয়াটা যেটা ছিল, এটার মধ্যে লুক ইস্ট পলিসি আর অ্যাক্ট ইস্ট পলিসির মধ্যে বেশি ডিফারেন্স নেই। ঠিক আছে, কোর আইডিয়া বলতে টার্গেট কান্ট্রিজ গুলো কারা? টার্গেট কান্ট্রিজ গুলো টার্গেট কান্ট্রি হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, আসিয়ান। এটা লুক ইস্ট পলিসিতেও ছিল, অ্যাক্ট ইস্ট পলিসিতেও আছে। ঠিক আছে, লুক ইস্ট পলিসির সেকেন্ড ফেজে টার্গেটেড কান্ট্রিজ গুলোকে এক্সটেন্ড করে ইস্ট এশিয়ান কান্ট্রিজ গুলোকে ইনভলভ করা হয়েছে, অস্ট্রেলিয়াকে ইনভলভ করা হয়েছে। অ্যাক্ট ইস্ট পলিসিতেও তাই করা হয়েছে যে ফোকাস শুধুমাত্র আসিয়ানে থাকলে হবে না, দ্য ফোকাস শুড বি অন the other countries also, like Japan, South Korea, Australia. Okay, so qualitatively plus issue areas gulo, primarily issue areas gulo ki economic development, trade, cross border linkage, ঠিক আছে, তোমার এই ডিফেন্স কোঅপারেশন, সিকিউরিটি কোঅপারেশন, ইনভেস্টমেন্ট, এগুলো লুক ইস্ট পলিসির সেকেন্ড ফেজ থেকে শুরু হয়েছিল, অ্যাক্ট ইস্ট পলিসিতেও আছে। তো কোয়ালিটেটিভলি অবজেক্টিভলি এটার কোনো ডিফারেন্স নেই। হোয়াট ইন্ডিয়া ওয়ান্টেড টু পোর্ট্রে বাই অ্যাক্ট ইস্ট পলিসি ইজ দ্যাট ইন্ডিয়াকে আরো অ্যাক্টিভ হতে হবে ইন ফরেন পলিসি ডিপ্লোমেসি। ওকে, তো এটা অনেকটা প্রজেক্ট করেছে যে আগের লুক ইস্ট পলিসির তুলনায় ওই শব্দটা ইউজ করেছে যে অ্যাক্ট। সো বেসিক্যালি মেসেজটা এটা যে উই ক্যানট জাস্ট লুক অ্যাট নর্থ ইস্ট, আমাদেরকে অ্যাক্ট করতে হবে। ওকে, অ্যাক্ট করার বিভিন্ন কারণ আছে, বিকজ উই হ্যাভ এ ভেরি বিগ নেবার চায়না, যার ইনফ্লুয়েন্স
সাউথ ইস্ট এশিয়াতে আমাদের থেকে অনেক বেশি, ঠিক আছে। এটার জন্য আমাদেরকে আরো প্রোঅ্যাক্টিভলি সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে যুক্ত হবে, যেটাকে লুক ইস্ট পলিসি হয়তো করতে পারেনি, এটাকে আরো আরো ইম্পর্টেন্ট, আরো মানে অ্যাক্টিভলি পারসিউ করতে হবে বিকজ অফ দ্য চাইনা ফ্যাক্টর, ঠিক আছে। প্লাস ক্রস বর্ডার যে কানেক্টিভিটি নেটওয়ার্কস গুলো নর্থ ইস্ট ইন্ডিয়াকে নিয়ে, এগুলো আগে অনেক কাগজে কলমে ছিল কিন্তু ডেভেলপ বেশি একটা হয়নি, এগুলোকে আরো প্রোঅ্যাক্টিভলি ডেভেলপ করতে হবে, ঠিক আছে। সো বেসিক্যালি দ্য ওনলি ডিফারেন্স বিটুইন লুক ইস্ট অ্যান্ড অ্যাক্ট ইস্ট ইজ দ্যাট অ্যাক্ট ইস্ট put much more emphasis on engaging with East Asian countries, particularly with ASEAN countries, ঠিক আছে, বিকজ বাট প্রাইমারিলি বিকজ অফ দ্য রাইজ অফ চাইনা, ঠিক আছে, যে চাইনাকে কাউন্টার করার জন্য। যদিও ইন্ডিয়া বলে যে আমাদের অ্যাক্টিভ পলিসি ইজ নট এ রিয়াকশন টু চাইনাজ রাইজ, এটা হওয়া উচিত না, কিন্তু ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার একটা নিজের অটোনোমাস একটা অ্যাঙ্গেল আছে, ইন্ডিয়ার ওই সমস্ত জিনিসগুলো অ্যাডভান্টেজ নেওয়া যেগুলো ইন্ডিয়া ইজ বেটার দেন চায়না, যে অ্যাডভান্টেজ পয়েন্টস গুলো। তো ইট ইজ নট এ রিয়াকশন টু চায়না, কিন্তু যেটা বলেছে যে ওয়ান অফ দ্য মেজর রিজন, এটাকে অস্বীকার করা যায় না যে চাইনা ইজ এ ভেরি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার ইন নর্থ ইস্ট, আর এটাকে এটার পরিপ্রেক্ষিতেই বলেছে যে আমাদেরকে আরো বেশি অ্যাক্টিভলি পারসিউ করতে হবে, ঠিক আছে। বেসিক কোর এরিয়াতে কোনো কোনো বিশেষ কোনো ডিফারেন্স লুক ইস্ট আর অ্যাক্ট ইস্টের মধ্যে নেই। Which Indian region has been a priority in Act East policy? এটা আমরা অলরেডি কভার করেছি, বিশ্বজিৎ দাস জিজ্ঞেস করেছে, we already said this, এটা তো obviously নর্থ ইস্ট ইন্ডিয়ান রিজন। অ্যাক্ট ইস্ট পলিসি কতটা ভারত জাপান সম্পর্ক ও ভারত চীন সম্পর্কের উপর প্রভাব বিস্তার করবে? চায়না সম্পর্কে তো আমি অনেকটাই বলেছি যে অ্যাক্ট ইস্ট পলিসি প্রাইমারিলি উদ্দেশ্য ছিল যে আমাদের আরো বেশি অ্যাক্টিভ হতে হবে সাউথ ইস্ট এশিয়ার প্রতি, কারণ বিকজ অফ দ্য রাইজ অফ চায়না, চায়নার ইনফ্লুয়েন্স তোমার সাউথ ইস্ট এশিয়াতে অনেক বেশি। সমস্ত সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ চায়নার বিআরআই এর বর্ডার রোড ইনিশিয়েটিভের পার্ট। ওই বর্ডার রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চায়না বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল হেল্প সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজদেরকে করে, ওটা আমরা ইকোনমিক ডিপ্লোমেসি বলি। আর ইকোনমিক ডিপ্লোমেসির একটা পলিটিক্যাল কারণও আছে বা অ্যাঙ্গেলও আছে, ওটা ইকোনমিক ডিপ্লোমেসির মাধ্যমে চায়না ইজ ট্রাইং টু পলিটিক্যালি ইনফ্লুয়েন্স লট অফ দি স্মল কান্ট্রিজ অফ সাউথ ইস্ট এশিয়া। তো এটা একটা বড় মেজর ফ্যাক্টর। তো এর জন্য চায়না ফ্যাক্টরটা একটা বড় ফ্যাক্টর, যার ফলে ইন্ডিয়া অ্যাক্ট ইস্ট পলিসি ইনিশিয়েট করা হয়েছে। জাপানও আমরা ডিসকাস করেছি যে ইন্ডিয়া জাপান ফোরাম, জাইকা, জাপানের যে ইনভেস্টমেন্ট, তো আসিয়ানকে ছাড়া প্রবাবলি দ্য second most important country after Southeast Asian region is Japan. Okay, so obviously, China is a very big factor in Act East policy, and Japan is a very big actor in terms of engaging India's সাথে India's সঙ্গে যে তোমার জাপানের যে engagement, that is also very very important for Act East policy না শুধু, even for North East India. থ্যাংক ইউ স্যার। আপাতত আর কোনো প্রশ্ন নেই। স্যার আরেকটা প্রশ্ন এসেছে, What are the major attributes of India's Act East policy? Attributes গুলো আমি আগেও বলেছি যে প্রাইমারিলি যখন লুক ইস্ট পলিসি শুরু হয়েছিল, প্রাইমারি ফোকাস ওয়াজ ট্রেড, যে আমাদের বাণিজ্যের দিক থেকে ফোকাস করতে হবে। পরবর্তী সময়ে এটাকে এক্সটেন্ড করে আরো বিভিন্ন এরিয়ার উপর ইন্ডিয়া অ্যাক্ট ইস্ট পলিসি যখন বিভিন্ন এরিয়ার উপর ফোকাস করেছে। এর মধ্যে প্রাইমারি তো ট্রেড আছেই, কমার্স আছে, ইনভেস্টমেন্ট আছে, এছাড়া সিকিউরিটি, ঠিক আছে, ডিফেন্স কোঅপারেশন, সফট পাওয়ার, ঠিক আছে, এগুলো তোমার, আর প্লাস এই যে আমাদের ক্রস বর্ডার কানেক্টিভিটি নেটওয়ার্কস বা লিঙ্কেজেস, এগুলো একটা মেজর প্রায়োরিটি এরিয়া ইন ইন্ডিয়াজ অ্যাক্ট ইস্ট পলিসি। এগুলো হচ্ছে গিয়ে মানে মূল অবজেক্টিভ, এগুলোকে ডেভেলপ করাই তোমার অ্যাক্ট ইস্ট পলিসির মূল উদ্দেশ্য। ঠিক আছে, তো এখন তোমার অ্যাক্ট ইস্ট পলিসিটা ইট ইজ মাচ মোর কম্প্রিহেন্সিভ কম্পেয়ার টু লুক ইস্ট পলিসি যখন ইনিশিয়ালি শুরু হয়েছিল, যখন দ্য ফোকাস প্রাইমারিলি ওয়াজ অন ট্রেড। এখন এটা ইজ মাচ মোর কম্প্রিহেন্সিভ। তো এটার মধ্যে ট্রেড আছে, ডিফেন্স রিলেশনস আছে, সিকিউরিটি কোঅপারেশন আছে, সফট পাওয়ার আছে, ট্রান্স বর্ডার লিঙ্কেজ আছে। ওকে, সো ইট ইজ মাচ মোর কম্প্রিহেন্সিভ, হোলিস্টিক নাও। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ও মায়ানমার
অনেকটা চীন পরিপন্থী। হ্যাঁ, অ্যাক্ট ইস্ট পলিসি কতটা সার্থক হবে বাংলাদেশের উপর নির্ভরশীল প্রকল্পগুলো? নাও দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। মায়ানমার আমরা অলরেডি ডিসকাস করেছি। মায়ানমার একটা খুব গুরুত্বপূর্ণ কান্ট্রি অ্যাক্ট ইস্ট পলিসির জন্য, কারণ মায়ানমার ইজ দ্য অনলি রিজন যার সঙ্গে আমরা বর্ডার শেয়ার করি। ঠিক আছে, মায়ানমারের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে এখন, যে ইনস্টেবিলিটি শুরু হয়েছে, এর মধ্যে চায়নার কতটুকু প্রভাব যে মায়ানমারে আছে, ওটা ফর অবভিয়াস রিজন অ্যাক্ট ইস্ট পলিসিতে একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট করবে। এটা রিসেন্টলি যে ঘটনাগুলো হয়েছে তার জন্য না, মায়ানমারের উপর চায়নার আগে থেকেও অনেক ইনফ্লুয়েন্স ছিল। মায়ানমারে যেগুলো অনেকগুলো যে এথনিক আর্মড অর্গানাইজেশন, ইনসার্জেন্সি গ্রুপগুলো যে অ্যাক্টিভ ছিল, মেনি অফ দেম ওয়্যার ফান্ডেড বাই চায়না। ঠিক আছে, তো মায়ানমারের ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স একটা বরাবরই তোমার চায়নার যে ইনফ্লুয়েন্স বরাবরই মায়ানমারের উপর ছিল। ঠিক আছে, সো এটা তো অবভিয়াসলি একটা চ্যালেঞ্জ, আমরা এটা অলরেডি বলেছি, চায়না ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর। ঠিক আছে, বাংলাদেশের সঙ্গে আমাদের একটা রিসেন্টলি অনেকগুলো বিষয়ে আমাদের সম্পর্ক অনেক ভালো হয়েছে। ইনফ্যাক্ট আমরা যে নেবারহুড পলিসি বলি, ঠিক আছে, নেবারহুডের মধ্যে যতগুলো কান্ট্রি আছে, সবচেয়ে থেকে বেশি আমাদের প্রোগ্রেস বাংলাদেশের সাথে হয়েছে। ওকে, এটা পার্টিকুলারলি উইথ রিগার্ড টু বিভিন্ন যে প্রজেক্ট, ঠিক আছে, তো বাংলাদেশ ও বিভিন্ন প্রজেক্টের জন্য ইন্ডিয়ার জন্য ইম্পর্টেন্ট। বা আর এটাও ঠিক যে বাংলাদেশের সঙ্গে চায়নারও অনেক ডেভেলপমেন্ট, অনেক কিছু লিঙ্কেজ আছে। ঠিক আছে, বাংলাদেশ ইজ বেসিক্যালি ট্রাইং টু প্লে এ ব্যালেন্সিং রোল, বুঝতে পেরেছো? যে ওরা দে ডোন্ট ওয়ান্ট টু পিক সাইডস। ওরা এমন চায় না যে ইন্ডিয়াকে বা চায়নাকে দুটোর মধ্যে একটাকে আমাদেরকে চুজ করতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি দেখবে যখনই ইন্ডিয়া চায়নার মধ্যে কোনো রকম কোনো প্রবলেম হয়, এটা বর্ডার কনফ্লিক্ট হোক, যেমন রিসেন্টলি গালওয়ানে হয়েছে, এখন হচ্ছে, এবার ঢোকলামে হয়েছে, তো ইউ উইল সি এই যে ইউ উইল সি দ্যাট বাংলাদেশ ইজ অলওয়েজ ট্রাইং টু প্লে এ নিউট্রাল গেম। ওরা কোনো বক্তব্য দিতে চায় না যেটার মধ্যে এটা ইঙ্গিত করা যেতে ইঙ্গিত হবে যে না, বাংলাদেশ ইজ ট্রাইং টু ইউনো টেক সাইডস। ঠিক আছে, সো বাংলাদেশ এজ এ কান্ট্রি ইজ ট্রাইং টু টেক হেল্প ফ্রম বোথ ইন্ডিয়া অ্যান্ড চায়না, কারণ দুটো বোথ ইন্ডিয়া অ্যান্ড চায়নার ইম্পর্টেন্ট। ইন্ডিয়া হচ্ছে ইমিডিয়েট নেবার, তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট। চায়না হচ্ছে হিউজ মার্কেট, হিউজ ইকোনমি, তো চায়না ইজ অলসো ইম্পর্টেন্ট। তো বাংলাদেশ চায় না যে ওকে কোনো ডিসাইড করতে হোক যে ওকে কাকে চুজ করতে হবে। ইট ইজ লাইক, আমরা এটাকে বলি হেজিং। ওকে, ইট ইজ নাইদার ব্যালেন্সিং নর ব্যান্ডওয়াগনিং, ইট ইজ লাইক হেজিং পলিসি। এটাকে আমরা বলি যে ইট ইজ ট্রাইং টু hedge between India and China by taking advantage from both the countries. So that is basically the policy of Bangladesh. বর্তমানে আফগানিস্তানের সঙ্গে অ্যাক্ট ইস্ট পলিসি কিভাবে কাজ করছে? আফগানিস্তান ইজ প্রাইমারিলি সাউথ এশিয়ান রিজনে আছে। ঠিক আছে, অ্যাক্ট ইস্ট পলিসি সাধারণত ডাইরেক্টলি ইজ ইনভলভিং ইস্ট এশিয়ান কান্ট্রিজ, কিন্তু অবভিয়াসলি আমরা যখন সিকিউরিটির দিক থেকে দেখি আফগানিস্তানের বিভিন্ন ডেভেলপমেন্ট, এটা ইন্ডিয়ার, এটা অ্যাক্ট ইস্টের সঙ্গে হয়তো ডাইরেক্টলি লিঙ্ক না, কিন্তু ইন্ডিয়ার অ্যাক্ট ওয়েস্ট পলিসির সঙ্গে অবভিয়াসলি ইট ইজ লিঙ্ক। কারণ কি, আফগানিস্তানের মধ্যে যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এটা শুধু যে আফগানিস্তানের মধ্যে সীমিত থাকবে বা সাউথ এশিয়ার মধ্যে সীমিত থাকবে, ইট ইজ নট দ্য কেস। ইট ইজ এ বেসিক্যালি এ রিজনাল অ্যান্ড গ্লোবাল প্রবলেম। ঠিক আছে, এটা ইট ক্যান ইমার্জ এজ এ, এটার ইম্প্যাক্ট ক্যান বি মোর regional as well as beyond the region. ঠিক আছে, so any type of security issues in Afghanistan is a major factor. ঠিক আছে, তো এগুলো নিয়েও এখন তো রিসেন্ট যে তালিবানের যে ডেভেলপমেন্টস গুলো, ইট হ্যাজ বিন only couple of months, এখন বলা ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে এটার মধ্যে অ্যাক্ট ইস্টের ডাইরেক্টলি কি ইম্প্যাক্ট করবে। সো অ্যাজ টাইম গোজ বাই উই ক্যান সি, কিন্তু আরো তো ফর দ্য সিকিউরিটি ডোমেন ইট ইজ এ ইম্পর্টেন্ট ইস্যু, ডাইরেক্টলি হয়তো এটা অ্যাক্ট ইস্টের সঙ্গে লিঙ্ক না। শেষ প্রশ্ন, বিশ্বজিৎ দাস। What was the prime objective of initiating India's Look East policy in 1992? Prime objective যেটা আমি বলেছিলাম যে ইন্ডিয়ার কোল্ড ওয়ারের সময় থেকে ইন্ডিয়ার যে অর্থনৈতিক সমস্যা ছিল, ইন্ডিয়ার ইকোনমিক গ্রোথ রেট ওয়াজ ভেরি লো। ওকে, 1980s India was in a huge foreign debt.
ইন্ডিয়ার যে ইকোনমিক মডেল ছিল, সোশ্যালিস্ট মডেল, এটা বেশি একটা প্রোডাক্টিভ ছিল না। তো তার জন্য এটাকে ট্রান্সফর্ম করে লিবারাল মার্কেট ওরিয়েন্টেড মডেলে পরিণত করা হয়। আর অন্যদিকে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ গুলো ডেভেলপিং ভেরি ফাস্ট, যেখানে ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ ওয়াজ অ্যারাউন্ড 3 to 4%. সাউথ ইস্ট এশিয়া ওয়াজ এক্সপিরিয়েন্সিং গ্রোথ অফ 8 to 9% এভরি ইয়ার। সো অবভিয়াসলি প্রথম টার্গেট ছিল যে এই যে ডেভেলপিং এরিয়াস গুলো, সাউথ ইস্ট এশিয়ান কিছু সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ গুলোকে এশিয়ান টাইগার্স বলে পরিচিতি ছিল, কারণ দে ওয়ার গ্রোয়িং সো র্যাপিডলি। সো ইন্ডিয়ার অবজেক্টিভ ছিল যে ওই যে ওখানে যে ইকোনমিক গ্রোথ গুলো হচ্ছে এগুলোকে অপরচুনিটি হিসেবে ইউজ করা, ওদের সঙ্গে লিঙ্ক ডেভেলপ করা, ওদের সঙ্গে ট্রেড ডেভেলপ করা, ওদের থেকে ইনভেস্টমেন্ট আনা। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ when Lukist policy started. It was primarily economic, ঠিক আছে, আর primarily targeted towards Southeast Asian countries or ASEAN nations. নমস্কার, আবারও সমস্ত যারা দর্শকবৃন্দ রয়েছে আর রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানানো হচ্ছে। বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা সকলের জন্য। আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন ডক্টর বিপ্লব দেবনাথ মহাশয়, এবং তিনি সহজ সরল ভাষায় যেভাবে আমাদের সামনে আলোচনাটি উপস্থাপন করেছেন এবং যে সমস্ত প্রশ্নগুলো এসেছেন তার যে সমস্ত সুন্দরভাবে উত্তর দিয়েছেন, তার জন্য রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বিপ্লব স্যারকে আমাদের পক্ষ থেকে অত্যন্ত শুভেচ্ছা জানাই এবং আমার নমস্কার প্রণাম জানাই। আজকের আলোচনা এই পর্যন্তই আমরা শেষ করছি।